অধ্যায় ৪৬২ অলৌকিক ঘটনা কি? দাফুলকে নীরবে হাসতে দেখে অড্রে হল এবং বাকিদের দৃষ্টি ফিরিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। তারা প্রশ্ন করা বন্ধ করল। এমন একটা পরিস্থিতিতে যেখানে তাদের কেবল ইঙ্গিত দেওয়া হচ্ছিল কোনো ব্যাখ্যা নয়, তারা সেটাকে খুব একটা সমস্যা বলে মনে করল না। ঈশ্বর পর্যায়ের অস্তিত্বদের সাধারণত এই ধরনেরই অভ্যাস থাকত, আর কখনো কখনো তারা যা দিত তা কেবল ইঙ্গিত ছিল না, বরং তা ছিল এক ধরনের দৈববাণী। ফুলের মতো একজন শক্তিশালী মানুষের চোখে কেবল একটা নাম দেওয়াই যথেষ্ট ছিল। আমাদের বুঝতে না পারাটা আমাদেরই অক্ষমতা। আমাদের এগুলো বের করার জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। অড্রে তার সাইকিয়াট্রিস্ট হওয়ার ভবিষ্যৎ নিয়ে ক্রমশ আরও বেশি আগ্রহী হয়ে উঠছিল। আমার মনে পড়ছে ওই অর্ধেক পরিত্যক্ত মন্দিরটায় রোজ রিডেমশন সম্পর্কিত কিছু একটা ছিল। আলজার উইলসন তার মাথাটা একটু কাত করে দ্য সানের দিকে তাকাল। ডেরিক বার্গ কোনো দ্বিধা ছাড়াই মাথা নেড়ে বলল, হ্যাঁ, সেটা ছিল মিউরালের এক কোনায় জটুন থেকে আসা একটা লেখা। ওই শব্দগুলোর পাঠোদ্ধার করতে আমাদের বেশ কিছুটা সময় লেগেছিল। জটুন থেকে আসা লেখা। আলজার আগে এই ব্যাপারটা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি, কিন্তু এই মুহূর্তে সে এই ব্যাপারগুলোর মধ্যে একটা যোগসূত্র না খুঁজে পারল না। ওই ছোট্ট ছেলেটা জ্যাক মনে হচ্ছে সোনিয়া সাগর থেকে সেখানে গিয়েছিল। জটুন থেকে আসা লেখা। আলজার এক লাইন লেখা তৈরি করার অনুরোধ করার আগে কিছুক্ষণ চিন্তা করল। ওই শব্দগুলো প্রাচীন ফেরসাকে লেখা ছিল, যা নর্দার্ন কন্টিনেন্টের ভাষার আদিরূপ, আর এর অর্থ ছিল রোজ রিডেমশন। ডেরিক আরেকটু ভালো করে তাকিয়ে অবাক হয়ে গেল। এটা বেশ কাছাকাছি, কিন্তু শব্দগুলোর শেষ অংশটা একটু অন্যরকমভাবে লেখা। মেই, হ্যাংডম্যান, এটা কি আপনার ওখানকার ভাষা? কথাগুলো বলার সাথে সাথেই ডেরিক মিউরালের লেখাটা আবার তৈরি করল। আলজার ইতিবাচক উত্তর দিল, এই ভাষাটা নিজেই সময়ের সাথে পরিবর্তিত হয়েছে। তুমি যেটা পেয়েছ সেটা সম্ভবত আগের কোনো রূপ। ভাষাতত্ত্বের জগতে প্রাচীন ফেশাকের মতো এই ধরনের ভাষাকে সোলোমন এম্পায়ারের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়। ইতিহাসবিদ ক্লাইন মোরেত্তি তার মনে মনে সবচেয়ে সঠিক উত্তরটা দিল। আলজার একটু থামল। আর এর সাথে যুক্ত মিউরালটার বিষয়বস্তু কি ছিল? ওই জায়গাটার দায়িত্ব আমার ওপর ছিল না, আর আমি আসার আগে ভালো করে খেয়ালও করিনি। ডেরিক তৎক্ষণাৎ লজ্জিত হল। আলজার কোনো ভাবান্তর ছাড়াই মাথা নাড়ল। এটা পরিষ্কার করার একটা সুযোগ বের করো। এর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে থাকতে পারে। ঠিক আছে। ডেরিক ক্রমশ নিশ্চিত হচ্ছিল যে পরিস্থিতি ততটাও খারাপ নয়। তাকে বেশ কিছুটা শান্ত হতে দেখে অড্রে কিছুটা কৌতূহলী আর কিছুটা বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল, মি, হ্যাংডম্যান জ্যাক নামের ওই ছোট ছেলেটা যদি আপনার বলা লিসেনারের সন্তান হয়, তবে সে কিভাবে দ্য সান আর অন্যদের সাথে যোগাযোগ করতে পারল? রোজ রিডেমশন এর পরিভাষা নিয়ে আলোচনা করার পর সে পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিল যে সিটি অফ সিলভার নর্দার্ন এবং সাউদার্ন কন্টিনেন্টের লোয়েনের মতো অন্যান্য দেশগুলোর চেয়ে একটা ভিন্ন ভাষা ব্যবহার করত, আর ধূসর কুয়াশার ওপরে সবাই কোনো বাধা ছাড়াই সাবলীলভাবে কথা বলতে পারছিল। এটা মি ফুলের ক্ষমতার কারণেই সম্ভব হচ্ছিল। অড্রে মনে মনে তার প্রশংসা করল। আলজার তার দিকে তাকিয়ে অবজ্ঞার হাসি হাসল। মিস জাস্টিস, আপনার কোনো বিয়ন্ডার ঘটনার অভিজ্ঞতা নেই, তাই না? জ্যাক ইতিমধ্যেই একটা ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে, তাই সে আর কি পরিবর্তন করতে পারে না? বিশ্বাস করুন, এমন অনেক সময় আসে যখন ভাষার জ্ঞান অর্জন করা খুব সহজ হয়ে যায়। এর জন্য মাত্র 1 বা 2 সেকেন্ড সময় লাগে। অড্রে চোখ পিটপিট করল। তার মনে হল যে সে আবারও প্রমাণ করে ফেলেছে যে মিস্টিসিজম সম্পর্কে তার খুব একটা অভিজ্ঞতা বা জ্ঞান নেই। এই ব্যাপারটা শেষ হওয়ার পর ট্যাড গ্যাদারিং আবার আগের মতোই শুরু হল। অড্রে লম্বা ব্রোঞ্জ টেবিলের শেষ প্রান্তের দিকে তাকিয়ে বলল, মে, ফুল, এবার আরও 3টে রোজেল গুস্তাভের ডায়েরির পাতা আছে। আমি এখনও আপনার কাছে 7টা পাতা ঋণী আছি। এই কথা শুনে ফোর্সওয়াল তাড়াতাড়ি বলে উঠল, মে, ফুল, আমিও কিছু উত্তর পেয়েছি। পরের বার নতুন ডায়েরির পাতা থাকবে। খুব ভালো। ক্লাইন উত্তরে একটু হাসল। পাশ থেকে ডেরিকের হঠাৎ আবারও খুব লজ্জা লাগতে শুরু করল, কারণ এক্সপ্লোরেটরি টিমে অংশ নেওয়ার কারণে গত সপ্তাহে তার কাছে লাইব্রেরিতে গিয়ে কোনো তথ্য ঘাটাঘাটি করার বা ঐতিহাসিক খুঁটিনাটি মুখস্থ করার সময় ছিল না। একটা সাধারণ প্রক্রিয়ার পর ক্লাইন তৈরি হওয়া ডায়েরির 3টে পাতা তুলে নিল, আর সে খুব আগ্রহ নিয়ে পড়তে শুরু করল। 8ই আগস্ট। প্রথমবারের মতো আমাকে মহামান্যের আয়োজিত একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হোয়াইট ম্যাপল প্যালেসে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই অভিযাত্রা সত্যি খুব বেশি মাত্রায় অপব্যয়ী। তারা যে ধরনের খাবার খায় তার পুরোটাই নতুনত্বের খোঁজে, যেমন গ্রিলড রাজহাঁস, ভেড়ার অন্ডকোষ। আমাকে বলতেই হবে যে শুরুতে আমি খুব অবাক হয়েছিলাম। এই পৃথিবীর অভিযাত্রা, হ্যাঁ, এটা কেবল অভিজাতদের মধ্যেই সীমাবদ্ধ। তারা সত্যি পরিচ্ছন্নতা খুব পছন্দ করে। তাদের জন্য গোসল করাটা খুব সাধারণ একটা ব্যাপার, আর টয়লেট পেপারও ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে। তারা পৃথিবীর মধ্যযুগের অভিজাতদের মতো মোটেও নয়।
আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো সত্যিকারের দেবতাদের অস্তিত্বের প্রভাব, কিন্তু পরে আমাকে জানানো হয়েছিল যে এটা এমন একটা উন্নতি যা কোনো এক ধরনের হুমকির কারণে করতে হয়েছিল। একটা নির্দিষ্ট সিকোয়েন্সের বিয়ন্ডাররা তাদের নোংরা অভ্যাসের মাধ্যমে প্লেগ ছড়াতে সক্ষম। আমার খুব জানতে ইচ্ছে করছে যে সেটা কোনো পাথওয়ে আর সিকোয়েন্স। সেই সময় আমার প্রথম ধারণা ছিল যে এই অভিজাতদের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তাই না? যেহেতু তারা প্লেগকে ভয় পায়, তাহলে তারা রাস্তাগুলো পরিষ্কার করে না কেন? কেন তারা একটা সম্পূর্ণ ড্রেনেজ সিস্টেম তৈরি করল না? কেন তারা বস্তিগুলোর উন্নতি করল না? তারা সবাই তো একই শহরে থাকে। এর মানে কি এই যে ওদিকে প্লেগ হলে এই জায়গাটা ঠিক থাকবে? যাই হোক, জলের উৎস, খাবার আর মানুষদের আলাদা করে রাখলে আর তাদের কেবল একদিকেই চলাফেরা করতে দিলে হয়তো সত্যি সব ঠিক থাকবে। কিন্তু এমন কিছু প্লেগ আছে যা বাতাসের মাধ্যমে ছড়াতে পারে। আমি যখন কোনো উচ্চপদে যাব, তখন আমাকে অবশ্যই শহর পরিকল্পনা আর পরিবেশ পরিষ্কার করার জন্য জোর দিতে হবে। প্লেগ ছাড়াও এমন একটা দুর্গন্ধযুক্ত শহরে বসবাস করাটা খুবই বিরক্তিকর। ওহ হ্যাঁ, আজ রাতে মহামান্য আমাকে ডেকে পাঠিয়েছেন। আমি ভেবেছিলাম যে যেহেতু আমি পৃথিবীতে জন্মেছি, আমি যে কিনা সব মানুষ সমান এই শিক্ষা পেয়েছি, সে বিনীত বা অহংকারী কোনোটাই হবে না, বরং বেশ শান্ত থাকবে। কিন্তু আসলে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম আর উত্তেজিত ছিলাম। আমি অবচেতনভাবেই আমার কোমর বাঁকিয়ে মাথা নিচু করেছিলাম। অবশ্যই আমি জানি যে মর্যাদার দিক থেকে আমি রাজার সমান। এটাই হলো ক্ষমতার জাদু। যদিও এই পুরো পাতাটা দৈনন্দিন কার্যকলাপে ভরা ছিল, তবুও রোজেল আমাকে হাসাতে পেরেছে। সেও এমন একজন ছিল যার একটা লক্ষ্য ছিল। সত্যি, আধুনিক পৃথিবীতে জন্মানো কোনো মানুষের জন্য উচ্চমর্যাদা সম্পন্ন কারো মুখোমুখি হলে তারা ভীত আর চাটুকার হয়ে পড়ে, এমন একজন মানুষ যে তাদের ভাগ্যকে প্রভাবিত করতে পারে। ক্লাইন হাসল। তার মন এখন অনেক শান্ত। সে দ্বিতীয় পাতা উল্টাল আর পড়তে শুরু করল। 11ই নভেম্বর। সিকোয়েন্স 4-এ উন্নীত হতে যাচ্ছি। এরপর যতক্ষণ না আমি নিয়ন্ত্রণ হারাচ্ছি, আমার জীবনের স্বাভাবিক ধারায় একটা গুণগত পরিবর্তন আসবে। আমি আর কোনো স্বল্পায়ু প্রাণী থাকব, পণ্ডিত হব না। অবশ্যই বিভিন্ন পাথওয়ের বিভিন্ন সিকোয়েন্স ভিন্ন অবস্থায় থাকবে। আমার সামনে দুটো পথ ছিল। একটা হলো সেভেন্থ পাথওয়ের অ্যালকেমিস্ট, আর অন্যটা হলো মিস্ট্রি প্রায়ের পাথওয়ের মিস্টিকোলজিস্ট। অবশেষে আমি পাথওয়ে পরিবর্তন না করার সিদ্ধান্ত নিলাম, কারণ গুপ্ত ঋষি খুব বিপজ্জনক একটা অস্তিত্ব। যাই হোক, আমার মনে হয় যে সে কোনো সত্যিকারের দেবতা নয়। সম্ভবত সে একটু নিচের পর্যায়ের। একজন অ্যালকেমিস্ট হওয়ার পর আমি আমার তৈরি করা জিনিসগুলোতে আত্মা ঢোকাতে পারব আর তাদের জীবন দিতে পারব। এটা একজন সৃষ্টিকর্তা হওয়ার মতো অনুভূতি। এটা নিশ্চিতভাবেই দারুণ হবে। আর এটাই হলো এই বিয়ন্ডার পাথওয়েটা বেছে নেওয়ার কারণ। এই সিকোয়েন্সের বিয়ন্ডার বৈশিষ্ট্যটা পাওয়ার পর আমার আরও বেশ কিছু ধারণা বাস্তবায়ন করতে পারার কথা। এমন একদিন আসবে যখন লোকে বলবে, এমন নয় যে আমরা কঠোর পরিশ্রম করছি না, ব্যাপারটা হলো প্রতারকের কাছে একটা গ্যান্ডাম আছে। এটা শব্দের প্রকৃত অর্থেই একটা গ্যান্ডাম হবে। একমাত্র সমস্যা হলো অ্যালকেমিস্টের আচারের জন্য একটা নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জীবনী শক্তি বের করে নিতে হয়, জমিটার মরুকরণ করতে হয়, আর হ্রদগুলোকে শুকিয়ে ফেলতে হয়। কেন এটা একটা কাল্টের আত্মত্যাগের আচারের চেয়ে খুব একটা আলাদা নয়? আমার সবসময় মনে হয়েছে যে পোষণ সিকোয়েন্স সিস্টেমের মধ্যে অনেক বেশি অন্ধকার আর পাগলাটে ব্যাপার রয়েছে। মাঝে মাঝে এটা এতটাই জঘন্য হয় যে তা কাউকে হতাশ করে দিতে পারে। রোজেলও একই রকম অনুভব করে। এটা দেখে ক্লাইন একটা দীর্ঘশ্বাস না ফেলে পারল না। মাঝে মাঝে তারও মনে হতো যে এই পৃথিবীর পেছনের রংটা ধূসর কালো আর পাগলাটে। বিয়ন্ডার বৈশিষ্ট্যের সংরক্ষণ আর অবিনশ্বরতার সূত্র, পাথওয়ে একত্রিত হওয়ার সূত্র আর কাছাকাছি সিকোয়েন্সগুলোর একে অপরের সাথে পরিবর্তনযোগ্য হওয়ার মতো বিষয়গুলো এমন পরিবর্তন নিয়ে আসে যা শেষ পর্যন্ত ট্র্যাজেডির দিকেই নিয়ে যায়। অ্যালকেমিস্ট খুব আকর্ষণীয় একটা সিকোয়েন্স। অ্যালকেমিক্যাল লাইফ শুনতে বেশ নিষিদ্ধ মনে হয়, আর এটা দেবতাদের খুব কাছাকাছি একটা জগৎ। আমার খুব জানতে ইচ্ছে করছে যে রোজেল খুন হওয়ার আগে কোনো গ্যান্ডাম তৈরি করেছিল কিনা। সম্ভবত না। ক্লাইনের চিন্তাভাবনা কিছুক্ষণের জন্য অন্যদিকে চলে গেল। সে একজন ডেমিগডের মতো হাই সিকোয়েন্স বিয়ন্ডার হওয়ার আচার সম্পর্কে বেশ আগ্রহী ছিল। দুর্ভাগ্যবশত রোজেল এটা নিয়ে খুব বেশি কিছু লিখে রাখেনি, কারণ এটা একটা ডায়েরি ছিল, কোনো নোটবুক নয়। মিস্ট্রি প্রায়ের পাথওয়ের সিকোয়েন্স 4 মিস্টিকোলজিস্ট শুনতেও বেশ ভালো লাগছে। ক্লাইন ডায়েরির দ্বিতীয় পাতা উল্টে তৃতীয় পাতাটা তার সামনে রাখল। 23 এপ্রিল। এই অভিজাতরা সত্যি খুব জঘন্য। আমি তো ভেবেছিলাম যে ম্যাম কারেন আমার ভেতরের সত্তাকে পছন্দ করে আমাকে বিছানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কে জানত যে তার স্বামী আর্ল অফ শ্যাম্পেন উল্টো দিকের ঘর থেকে উঁকি দিচ্ছিল। সে এমনকি খুব রোমাঞ্চিত ছিল, আর সেও আমার সাথে শুতে চাইছিল। আমি দুঃখিত, কিন্তু আমি এটা কিছুতেই মেনে নিতে পারব না। তাই আমাকে তাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিতে হয়েছিল। তাদের পরিবারের তুলনায় আমি তো স্রেফ একটা নিষ্পাপ শিশু। ক্লাইন কিছুক্ষণের জন্য ভাষা হারিয়ে ফেলল। তার মনে হল যে রোজেলের ব্যক্তিগত জীবন সত্যি খুব উত্তেজনায় ভরা ছিল।
আর ইন্টিসের অনেক অভিজাতরাই যথেষ্ট পাগলাটে ছিল। যদি কোনো অভিজাত নতুনত্বের খোঁজে একটা কোকড়ানো চুলের বেবুন খুঁজে পায়, তাহলে হয়তো নতুন কোনো রোগেরও জন্ম হতে পারে। ক্লাইন দীর্ঘশ্বাস ফেলে নিচের দিকে তাকাল। 25শে এপ্রিল। নিজের চরিত্র গঠন করতে আর মনকে তীক্ষ্ণ করতে আমি সোয়ান লেকে মাছ ধরতে গিয়েছিলাম। আমি আশা করি যে একদিন আমি সমুদ্রে গিয়ে মারমেইড শিকার করতে পারব। দীর্ঘশ্বাস। আমি ইদানিং বেশ বিপদকামী হয়ে পড়েছি। আমাকে আমার আত্মাকে সতেজ করতে হবে আর আরও নতুন কিছু আবিষ্কার করতে হবে। আমি কোনো ফাঁক রাখতে পারি না। যেহেতু আমি এই পৃথিবীতে এসেছি, তাই আমি এই যুগটাকে আমার নামে চিহ্নিত করব। রোজেল, তুমি বিপথগামী হলেই ভালো হতো। কোনো মন্তব্য করার উদ্দেশ্য ছাড়াই ক্লাইনের মুখটা একটু বেঁকে গেল। তারপর সে শান্তভাবে শেষ পাতার শেষ ডায়েরি এন্ট্রির দিকে তাকাল। 26শে এপ্রিল। মি জারাতুল দেখা করতে এসেছিল। আমি ইচ্ছে করেই তাকে জিজ্ঞেস করলাম যে অলৌকিক ঘটনা কি। সে উল্টে আমাকে জিজ্ঞেস করল যে আমি কি মনে করি। আমি কি মনে করি? আমার হৃদয়ে কেবল একটাই অলৌকিক ঘটনা আছে, আর সেটা হল সভ্যতার বিস্ময়। যেমন ফেসাক এম্পায়ারের গ্রেট টয়লাইট হল, যা জায়ান্ট কিং অরোমিরের প্রাক্তন বাসস্থান। মি জারাতুল অবশেষে একটা সরাসরি উত্তর দিল। সে বলল, অলৌকিক ঘটনা কি? অলৌকিক ঘটনা হল মৃত অবস্থা থেকে পুনরুত্থিত হওয়া।